নমস্কার, আমি সুমনা। আপনারা রয়েছেন টিও এর সাথে। ইনফার্টিলিটি বা বন্ধ্যত্ব নিয়ে আমরা অনেক কথাই শুনে থাকি। আজকে আমাদের সাথে রয়েছেন স্বনামধন্য ডক্টর সুজয় দাশগুপ্তা। তো আমরা ওনার সাথে জেনে নেব যে ইনফার্টিলিটি অ্যাকচুয়ালি কী। আমরা ইনফার্টিলিটি নিয়ে অনেক কিছু শুনি, তো এটা আসলে কী? ইনফার্টিলিটি যদি আমরা বলতে হয় কি, তাহলে হচ্ছে 1 বছর ধরে একজন দম্পতি যদি নিয়মিত অসংরক্ষিতভাবে সহবাস বা ইন্টারকোর্স করে, এবং সেটা নিয়মিত হতে হবে, মানে ফ্রিকোয়েন্টলি হতে হবে, রেগুলার হতে হবে, এবং আনপ্রোটেক্টেড হতে হবে, এবং অবশ্যই 1 বছর হতে হবে। কখনো কখনো আমরা দেখি যে কেউ হয়তো 2 মাস বিয়ে হয়েছে, চেষ্টা করছেন, তারপরে আমাদের কাছে চলে এলো। আবার কখনো কখনো এরকমও হয়েছে যে হয়তো 4 বছর বিয়ে হয়েছে, কিন্তু তাদের মধ্যে ঠিক করে ইন্টারকোর্স হয়নি, হয়তো হাজবেন্ড বাইরে আছেন, ওয়াইফ অন্য জায়গায় আছেন। আবার এটাও খুব একটা আমরা কম দেখি না যে হাজবেন্ড ওয়াইফ একসাথে আছেন, কিন্তু তাদের হয়তো কনজুগাল লাইফে কোনো প্রবলেম আছে, হয়তো তাদের ইন্টারকোর্স করতে প্রবলেম আছে, তারা লজ্জায় সেটা কাউকে বলতে পারেননি। 4 বছর কেটে গেছে, তাদের হয়তো একবারও ঠিক করে ইন্টারকোর্স হয়নি, কিন্তু তারপরে সেটা তারা এসছে। আমরা যদি ইনফার্টিলিটি অ্যাকচুয়ালি বলতে হয়, তাহলে আমরা বলবো অবশ্যই 1 বছর নিয়মিত চেষ্টা করেছেন। নিয়মিত মানে সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার চেষ্টা করা। অনেক কাপেল আছেন, তারা বলে আমরা শুধু মাসের 18 নাম্বার থেকে 12 নাম্বার থেকে 18 নাম্বার দিন পর্যন্ত চেষ্টা করছি। সেটা সবসময় দরকার হয় না। যদি আপনারা একসাথে থাকতে পারেন হাজবেন্ড এবং ওয়াইফ, তাহলে আমরা বলবো সপ্তাহে যদি 2 থেকে 3 বার ইন্টারকোর্স হয়, সেটা যথেষ্ট। যদি একমাত্র হয় যে হাজবেন্ড এক জায়গায়, ওয়াইফ এক জায়গায় আছে, একমাত্র মাসে একবার একটা পার্টিকুলার টাইমে আপনাদের মিটিং হচ্ছে, তাহলে বলবো 12 থেকে 18 ওই সময়টা রেগুলার, না হলে 2 থেকে 3 বার এটা হচ্ছে যথেষ্ট। আচ্ছা, অনেকে বলে থাকে শুধুমাত্র মহিলারাই ইনফার্টিলিটিতে ভোগেন, তাছাড়া আর কারোর, পুরুষদের সেরকম হওয়ার চান্সেস নেই। তো এটা কতটা সত্যি? এটা একদমই সত্যি নয়। প্রথম কথা, আগে আমাদের জানতে হবে ইনফার্টিলিটির কারণ কি কি। তার আগে আমরা দেখে নিই কি কি কারণে প্রেগনেন্সি আসতে পারে। প্রথম কথা, পুরুষের কি কি দরকার। পুরুষের অন্ডকোষ বা শুক্রাশয়, টেস্টিস যে শরীরের বাইরে থাকে, সেখানে শুক্রাণু তৈরি হয়। সেই শুক্রাণু দুটো নালী দিয়ে, ভাস বলে দুটো নালী আছে, সেগুলো দিয়ে প্রস্টেট গ্ল্যান্ডে আসে। মাঝখানে সেমিনাল ভেসিকেল বা এরকম আরো কিছু গ্ল্যান্ড থেকে কিছু সিক্রেশন বেরো। সেখান থেকে সে শুক্রাণুটা পেনিসের মাধ্যমে আলটিমেটলি শরীরের বাইরে বেরোয়। তো পুরুষের মধ্যে এই জিনিসগুলো দরকার, তার শুক্রাণু তৈরি হয় এবং শুক্রাণুটা ঠিকমতো বাইরে বেরোয়। 2 নম্বর জিনিস অবশ্যই যেটা দরকার, যেটা আগেই বলেছি, অবশ্যই ঠিকমতো ইন্টারকোর্স হতে হবে, অর্থাৎ শুক্রাণুটা নিজের পুরুষের থেকে মহিলার ভ্যাজাইনার মধ্যে ডিপোজিট হতে হবে। 3 নাম্বার, একবার যে মহিলার শরীরে এবার কি হবে, ভ্যাজাইনাতে শুক্রাণুটা গেল, সেই শুক্রাণুটা সারফিক্স মানে ইউটেরাসের যে মুখ, সেটা দিয়ে ইউটেরাসের মধ্যে যাবে, মানে জরায়ুর মধ্যে যাবে। জরায়ু থেকে সেটা, জরায়ুর দুপাশে দুটো টিউব আছে, আমরা বলি ফ্যালোপিয়ান টিউব, সেই ফ্যালোপিয়ান টিউবে যাবে। সেই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে শুক্রাণুটা গেল। এবার মহিলাদের দুটো ডিম্বাশয় বা ওভারি থাকে, সেই ডিম্বাশয়ের মধ্যে ডিম পরিণত হয়। ডিম পরিণত হয়ে মাসে একবার মাত্র ডিমটা বাইরে বেরোয়। ডিমটা বাইরে বেরোনোর পদ্ধতিটাকে বলা হয় ওভুলেশন, অর্থাৎ ডিমটা ওভারির যে দেওয়াল থাকে, সেই দেওয়ালটাকে ফাটিয়ে বা রাপচার করে বাইরে বেরোয়। তারপর সেই ডিমটা আলটিমেটলি টিউবে আসে। টিউবে শুক্রাণু এবং ডিমটা মিলছে, মিলে বাচ্চাটা তৈরি হয়, সেই বাচ্চাটাকে আমরা বলি এমব্রায়ো। সেই বাচ্চাটা তারপর টিউব থেকে ইউটেরাসে আসছে। এই যে পুরো পদ্ধতি, এই পদ্ধতির কোনো যদি গন্ডগোল থাকে, তাহলে সেখানে ফার্টিলিটি অসুবিধা হবে, অর্থাৎ ইনফার্টিলিটি হবে। অর্থাৎ আমরা দেখতে পাই 30% ক্ষেত্রে পুরুষের সমস্যা। কি সমস্যা? হয় শুক্রাণু তৈরি হচ্ছে না, সেটা হতে পারে তার অন্ডকোষের কোনো সমস্যা, জন্মগত সমস্যা, ক্রোমোজোমের কোনো সমস্যা, আগে রেডিয়েশন বা কেমোথেরাপি পেয়েছে, কোনো ওষুধ খাচ্ছে নিয়মিত সেটার কারণে, অথবা পিটুইটারি গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড থাকে, তার হরমোনের কোনো সমস্যা, এটা হতে পারে। 2 নম্বর হতে পারে শুক্রাণু তৈরি হচ্ছে, কিন্তু শুক্রাণু ঠিকমতো বীর্যে বা সিমেনে আসছে না। তার কারণ হতে পারে তার কোনো ব্লক আছে, আগে ইনফেকশন হয়েছিল, টিউবারকুলোসিস হয়েছিল এই কারণে। 3 নাম্বার, তার কোনো যৌন সমস্যা আছে, মানে ইরেকশন ঠিক মতো হচ্ছে না, ইজাকুলেশন ঠিক মতো হচ্ছে না, মেবি হয়তো তার ডায়াবেটিস ছিল, আছে, থাইরয়েডের সমস্যা, অন্য হরমোনের সমস্যা, আগে কোনো অপারেশন, পার্টিকুলারলি হার্নিয়া অপারেশন আছে, তার কারণে হতে পারে। তাহলে পুরুষ 30% ক্ষেত্রে পুরুষ দায়ী। 30% ক্ষেত্রে মহিলাদের সমস্যা কি হতে পারে? ডিম ঠিকমতো তৈরি হচ্ছে না, অথবা ডিম ঠিকমতো বেরোচ্ছে না। তার কারণ কি? আগে তার কোনো অপারেশন হয়েছে, কেমোথেরাপি পেয়েছেন, রেডিয়েশন পেয়েছেন, কোনো ওষুধ খাচ্ছেন, পিটুইটারি গ্ল্যান্ডের কোনো সমস্যা, বয়স বেশি, পুরুষ বা মহিলা কেউ স্মোক করেন, অথবা পলিসিস্টিক ওভারি, যেটা আমরা হামেশাই শুনি, তার সমস্যা, অথবা এন্ডোমেট্রিওসিস বলে একটা ডিজিজ আছে, তার কারণে হতে পারে, সেই কারণে হতে পারে। 2 নাম্বার, টিউবে ব্লক হতে পারে। কি কারণে হতে পারে? জন্মগতভাবে হতে পারে, আগে কোনো অপারেশন, তলপেটে কোনো অপারেশন,
এমন যদি অ্যাপেন্ডিসেক্টমি হয়, আগে অ্যাপেন্ডিক্স হয়েছিল, তার কারণে টিউবে কখনো ইনফেকশন হয়ে ব্লক হতে পারে। 3 নাম্বার, আগে এন্ডোমেট্রিওসিস হয়েছে অথবা পেলভিক এরিয়াতে মানে জননাঙ্গে কোনো ইনফেকশন হয়েছে, তার কারণে হতে পারে। 3 নাম্বার সমস্যা হতে পারে ইউটেরাসের ফাইব্রয়েড বলে একটা টিউমার থাকতে পারে, অথবা জন্মগত ইউটেরাসের ত্রুটি, ইউটেরাসের মাঝখানে একটা দেওয়াল থাকতে পারে, ইউটেরাস দুভাগ হতে পারে, তার কারণে হতে পারে। খুব রেয়ারলি মহিলাদের কোনো হয়তো যৌন মিলনে অসুবিধা, যেরকম ভ্যাজাইনাতে কোনো অসুবিধা আছে, সার্ভিক্স বা ইউটেরাসের মুখে কোনো অসুবিধা আছে, সে কারণে হতে পারে। অর্থাৎ 30% ক্ষেত্রে পুরুষের সমস্যা, 30% ক্ষেত্রে মহিলার সমস্যা, 10% ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়ের সমস্যা। আবার 30% ক্ষেত্রে অদ্ভুতভাবে পুরুষ এবং মহিলা দুজনেই ঠিক আছে, কারো কোনো সমস্যা নেই, এমনকি তাদের শারীরিক সম্পর্কেও কোনো সমস্যা নেই, কিন্তু তাও প্রেগনেন্সি আসতে অসুবিধা হতে পারে, যাকে আমরা বলি আনএক্সপেক্টেড ইনফার্টিলিটি। কাজে ইনফার্টিলিটি শুধুমাত্র মহিলাদের সমস্যা, এটা একেবারেই ভুল ধারণা। অনেক সময় দেখা যায় যে ইনফার্টিলিটির ক্ষেত্রে কোনো সাইন্স বা সিমটমস লক্ষ্য করা যায় না, যেটা নর্মালি হয়ে থাকে। তো কখন মানুষ বুঝবে যে এবার আমার ডক্টরের সাথে কনসাল্ট করা দরকার? আমরা প্রথমে একটা কথা বলেছিলাম, 1 বছর নিয়মিত মেলামেশা করা হচ্ছে, তারপর হচ্ছে। আচ্ছা, 1 বছর এই যে প্রশ্নটা কেন আসছে, যদি ওয়াইফের বয়স 35-এর নিচে হয়, হাজবেন্ড বা ওয়াইফ কারো কোনো বড় অসুখ হয়নি, তাহলে আমরা বলি 1 বছর অপেক্ষা করতে। কিন্তু যদি দেখা যায় ওয়াইফের বয়স 35-এর বেশি, কারণ 35-এর বেশি হলে ফার্টিলিটি তাড়াতাড়ি কমতে থাকে, তাহলে 1 বছর অপেক্ষা করার দরকার নেই। 6 মাসের মধ্যে যদি প্রেগনেন্সি না আসে, 6 মাস নিয়মিত ট্রাই করা, যেটা বললাম সপ্তাহে 2 থেকে 3 বার একসাথে ট্রাই করা, তাহলে আমাদের কাছে আসা উচিত। অথবা আগে কারো কোনো বড় রোগ হয়েছে যাতে তার ফার্টিলিটি বা প্রজনন ক্ষমতা অসুবিধে হতে পারে, যেমন হাজবেন্ডের হাইড্রোসিল বা হার্নিয়া কোনো অপারেশন হয়েছে, ভেরিকোসিল আছে, কোনো তার প্রাইভেট এরিয়াতে কোনো অপারেশন বা কোনো প্রবলেম হয়েছে, তার কোনো যৌন সমস্যা আছে, ইরেকটাইল ডিসফাংশন বা এরকম কিছু আছে, অথবা ওয়াইফের পিরিয়ডস এর সময় পেইন হয়, অথবা কোনো পেলভিক অপারেশন হয়েছে, টিউবে অপারেশন, ওভারিতে অপারেশন, ইউটেরাসে অপারেশন, ফাইব্রয়েড, পলিসিস্টিক ওভারি, এন্ডোমেট্রিওসিস আছে, তাহলে আমরা বলি 6 মাসের বেশি চেষ্টা দেরি না করার জন্য তারপরে আমাদের কাছে আসতে। এবার এটা কেন আমরা বলছি এতদিন, দেখা গেছে যদি 1 মাস যদি নিয়মিত ট্রাই করা হয়, 1 মাসের মধ্যে 10 থেকে 15% কাপেল কনসিভ করে। অর্থাৎ 100 জন যদি আজকে থেকে চেষ্টা করা শুরু করে, 1 মাসের মধ্যে দেখা যাবে 15 জন কনসিভ করেছে। তার মানে এই নয় যে বাকি 85 জনের অসুবিধা আছে। ওভার দ্য টাইম, আস্তে আস্তে সময়ের সাথে সাথে দেখা যাবে 6 মাসের মধ্যে 60 জন করেছে, মানে 60%, 1 বছরের মধ্যে 80% করেছে। এই জন্য আমরা বলি সাধারণত আগে যদি কোনো অসুবিধা নয়, 1 বছর চেষ্টা করতে, তারপর আমাদের কাছে আসার জন্য। আচ্ছা, তো এই ইনফার্টিলিটি ডায়াগনোজ করার জন্য কি কি পদ্ধতি নরমালি ডক্টররা? প্রথম কথা, একজন কাপেল যখন আমাদের কাছে এসে বলেন যে আমরা বাচ্চা চাইছি অথচ আসছে না, আমরা দুটো জিনিস দেখি। অবশ্যই কেন আসছে না, ফার্টিলিটি টেস্ট সেটা তো করি, কিন্তু তার আগে আমরা যেটা অবশ্যই বলি, আমাদের দায়িত্ব কিন্তু শুধু প্রেগনেন্সি এসে গেলেই শেষ হয় না। প্রেগনেন্সি এলো, প্রেগনেন্সি ঠিকমতো কন্টিনিউ হলো, মা সুস্থ থাকলো, বাচ্চা সুস্থ থাকলো, সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, এবং তখনই আমাদের দায়িত্বটা শেষ হবে যখন বাচ্চাকে সুস্থভাবে কোলে নিয়ে মা সুস্থ অবস্থায় বাড়ি যাবে। কাজে প্রেগনেন্সি যেন সেফ হয় মা এবং বাচ্চার জন্য, সেটা দেখার জন্য আমরা কি করি, ব্লাড গ্রুপ টেস্ট করি, ব্লাড সুগার দেখি, থ্যালাসেমিয়া স্ক্রিনিং করি, কারণ থ্যালাসেমিয়া আমাদের দেশে খুবই কমন সমস্যা, এবং সেটা খুব সহজেই ব্লাড টেস্ট করে আমরা ডিটেক্ট করতে পারি, এবং সেটা সহজে আমরা প্রিভেন্ট করতে পারি। তাছাড়া রুবেলা বলে একটা ভাইরাল ইনফেকশন অনেক সময় প্রেগনেন্সিতে হয়, যেটা হলে অনেক সময় বাচ্চার কিছু অ্যাবনর্মালিটি হতে পারে, সেটা আমরা হয়েছে কিনা সেটা আমরা চেক করে দেখি, রুবেলা টেস্ট করে, ব্লাড টেস্ট করে, এবং সেটা যদি না হয়ে থাকে আমরা একটা ভ্যাকসিন দিই, ভ্যাকসিন দিয়ে বলি 1 মাস প্রেগনেন্সি না নেওয়ার জন্য, যাতে পরবর্তীকালে ইনফেকশনটা না হয়। এবার আছে ফার্টিলিটির জন্য কি কি টেস্ট করা হয়। হাজবেন্ড এবং ওয়াইফ, হাজবেন্ডের সিমেন অ্যানালিসিস করা হয়, অর্থাৎ তার বীর্যরস পরীক্ষা করা হয়। তার আগে তাকে বলা হয় 3 দিন সে যেন কোনোভাবে ডিসচার্জ না করে, অর্থাৎ যেদিন পরীক্ষা করা হবে তার আগে 3 থেকে 5 দিন কোনো যেন ম্যাস্টারবেশন করানো হয়, কোনো যেন ইন্টারকোর্স করানো হয়, না হলে পরীক্ষাটাতে রিপোর্টটা ভুল আসতে পারে। 2 নম্বর, ওয়াইফে কি কি করা হয়, একটা আল্ট্রাসাউন্ড করা হয়। আল্ট্রাসাউন্ডটা আমরা প্রেফারেবলি বলি টিভিএস, মানে ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড। সাধারণ আল্ট্রাসাউন্ড সবাই জানেন পেটের ওপর দিয়ে করা হয়, এটা ভ্যাজাইনাতে আল্ট্রাসাউন্ড প্রোবটা ঢুকিয়ে করা হয়, যেটা মোটেও পেইনফুল নয়, কিন্তু একটু অস্বস্তি লাগে কোনো কোনো মহিলা, কিন্তু তাতে আমরা বেটার বুঝতে পারি ইউটেরাস এবং ওভারির অবস্থা। তার সাথে টিউব টেস্ট করা হয়। টিউব টেস্টের জন্য 3টে পদ্ধতি আছে। এইচএসজি বলে একটি পদ্ধতি, এটি এক্স-রে, কিন্তু এটা অনেক মহিলার কাছে পেইনফুল, সেজন্য যেটা আমরা আজকালকার দিনে প্রেফার করি সিস বা হাইপোসি, মানে এক ধরনের স্পেশাল আল্ট্রাসাউন্ড, যাতে ভ্যাজাইনা দিয়ে জল দিয়ে দেখা হয় টিউব ঠিক আছে কিনা, আর কখনো কখনো আমরা ল্যাপারোস্কোপির সাহায্যে দেখি টিউব ঠিক আছে কিনা। আর ওভারি ঠিক আছে কিনা দেখার জন্য আল্ট্রাসাউন্ড করা হয়,
এবং কিছু ব্লাড টেস্ট আছে, সেই ব্লাড টেস্টগুলো নির্দিষ্ট টাইম আছে, এফএসএইচ, এলএইচ, এমএইচ বা প্রোজেস্টেরন কখনো করা হয়, সেই নির্দিষ্ট সময় দেখা হয় যে সেগুলো ঠিক আছে কিনা। মোটামুটি সাধারণত এই টেস্টগুলো করা হয়। যদি এই টেস্টে কোনো অসুবিধা থাকে তখন আমরা ফার্দার অন্য টেস্ট করি। আচ্ছা, যদি এই ডায়াগনোস পদ্ধতি যেগুলো আপনি বললেন ওগুলো করার পর যদি বোঝা যায় যে কোনো মহিলা বা কোনো পুরুষ ইনফার্টিলিটিতে ভুগছে বা ইনফার্টিলিটির শিকার, তো সেক্ষেত্রে কি ধরনের ট্রিটমেন্ট বা মেডিকেশন আপনারা ইউজ করতেন? প্রথমেই আমরা যে কোনো অন্য ট্রিটমেন্টের আগে আমরা যেটা বলি লাইফস্টাইল মডিফিকেশন। ওজন বেশি হলে ওজন কমাতে বলি। পুরুষের ওজন বেশি হলে তার শুক্রাণু তৈরিতে সমস্যা বা তার ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। মহিলার যদি ওজন বেশি হয় প্রেগনেন্সি আসতে অসুবিধে হতে পারে, যে কোনো ট্রিটমেন্টের রেসপন্স কম হতে পারে, অথবা বেশি দামি বা বেশি ডোজের ওষুধ লাগতে পারে। প্রেগনেন্সি এলে মিসক্যারেজ হওয়া, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, সুগার বেড়ে যাওয়া, সেই ধরনের সমস্যা হতে পারে। সেই জন্য আমরা অবশ্যই বলি ওজন নর্মাল রাখা। 2 নম্বর আমরা বলি স্মোকিংটাকে বন্ধ করা, অ্যালকোহল ইনটেক কমানো, হেলদি ফুড, হেলদি ডায়েট নেওয়া। মহিলাদের ক্ষেত্রে অবশ্যই আমরা বলি ফলিক অ্যাসিড নেওয়া প্রেগনেন্সির আগে থেকে, যেটা ফলিক অ্যাসিডটা করে কি বাচ্চার যেন কোনো অ্যাবনর্মালিটি না হয়, বিশেষ করে ব্রেনের অ্যাবনর্মালিটি না হয়, সেটা টেক কেয়ার করে। এবার আমরা কি ট্রিটমেন্ট করা হয়, প্রথমত ডিপেন্ড করছে কি ধরনের অসুখ পাওয়া গেছে তার উপরে। যদি দেখা যায় এমন কোনো অসুখ পাওয়া গেছে যেটা ওষুধে ঠিক করা যাবে, কারো হয়তো পিটুইটারি গ্ল্যান্ডের কোনো সমস্যা, থাইরয়েডের সমস্যা, মহিলাদের পলিসিস্টিক ওভারি, সেগুলোর জন্য আমরা ওষুধ দিই। বা পুরুষের শুক্রাণু সংখ্যা কম আছে, কখনো ওষুধ দিয়ে সেগুলো ট্রিটমেন্ট করা হয়। কখনো অপারেশন করা হয়, যেমন টিউব বন্ধ থাকলে টিউব খোলার জন্য কিছু অপারেশন করা হয়, এন্ডোমেট্রিওসিস থাকলে তার অপারেশন করা হয়, ফাইব্রয়েড থাকলে তার অপারেশন করা হয়। পরের পদ্ধতিটা দেখা যাচ্ছে এক্স্যাক্টলি কি প্রবলেম আছে তার উপরে, আর যদিও প্রবলেম না থাকে তখন আমরা অন্য কোনো মেডিসিন বা অন্য কোনো টেকনোলজির সাহায্য নিতে পারি। তো এক্ষেত্রে কি ধরনের মেডিকেশনস বা টেকনোলজি ইউজ করা যেতে পারে? মেডিকেশনস বা টেকনোলজি অবশ্যই ডিপেন্ড করছে কি ধরনের ইনফার্টিলিটি তার উপরে, কিন্তু সাধারণভাবে আমরা কিছু স্টেপ ওয়াইজ যাই। প্রথমে আমরা যে পদ্ধতিটা বলি ওভুলেশন ইন্ডাকশন, অর্থাৎ ওভুলেশন হওয়ার জন্য, যে বাড়ানোর জন্য আমরা কিছু ওষুধ দিই। এ ধরনের ওষুধ সাধারণত 3 থেকে 7 নাম্বার দিন, মাসিকের 3 থেকে 7 নাম্বার দিন পর্যন্ত দেওয়া হয় ওষুধ বা ইনজেকশন। তার থেকে যেটা দরকার তার সাথে অ্যাটলিস্ট প্রথম মাস টিভিএস করে দেখা, আমরা তাকে বলি ফলিকুলোমেট্রি, অর্থাৎ ডিমটা ঠিকমতো বড় হচ্ছে কিনা। কারণ প্রথম মাসে যদি দেখা যায় ডিমটা বড় হচ্ছে না, তাহলে সেই ওষুধটা 6 মাস চালানোর কোনো মানে নেই, আমাদের অন্য ওষুধে যেতে হবে। যদি দেখা যায় সেটা কাজ করছে, তাহলে আমরা সেটা 4 থেকে 6 মাস সেই ট্রিটমেন্ট করতে পারি। এটা সাধারণত প্রেগনেন্সি রেট 1 মাসের মধ্যে সাধারণত 10 to 20%, অর্থাৎ 100 জনকে যদি দেওয়া হয় 1 মাসে 10 থেকে 20 জনের প্রেগনেন্সি আসে। যদি দেখা যায় 6 মাসে এটাতে প্রেগনেন্সি এলো না, তখন আমরা পরের পদ্ধতিতে যাই, অর্থাৎ আইইউআই, ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন। তাতে কি করা হয়, স্পেশাল ভাবে ওষুধ দেওয়া হয়, ওভুলেশন ইন্ডাকশন করা হয়, তার সাথে হাজবেন্ডের যে সিমেন বা হাজবেন্ডের অসুবিধা থাকলে কোনো ডোনার সিমেন, সেটাকে আমরা স্পেশালি কালেক্ট করি, করে প্রিপেয়ার করি, প্রসেস করি, করে আমরা সরু ক্যাথেটার দিয়ে ইউটেরাসের ভেতরে ঢুকিয়ে দিই। কিন্তু এক্ষেত্রে যেটা জানা দরকার, টিউব অবশ্যই খোলা থাকতে হবে, না হলে আইইউআই করা যাবে। আইইউআইতে সাকসেস রেট 1 মাসে সাধারণভাবে 20% মতো হতে পারে, অর্থাৎ 100 জনের করলে 20 জনের প্রেগনেন্সি আসতে পারে। কিছু ক্ষেত্রে আইইউআই প্রাথমিক ট্রিটমেন্ট, যেমন কোনো কাপেল তাদের যদি কোনো যৌন সমস্যা থাকে, অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন বা সে ধরনের কোনো ইজাকুলেটরি ডিসফাংশন থাকে, অর্থাৎ ইজাকুলেশন করতে পারছেন না ইন্টারকোর্সের সময়, তাদের ক্ষেত্রে। অথবা কারো হয়তো শুক্রাণু সংখ্যা মিডিয়াম আছে, অর্থাৎ মাঝারি ধরনের কম আছে, তাদের ক্ষেত্রে আইইউআইটা প্রাথমিক চিকিৎসা করা যেতে পারে। আইইউআই যদি 4 থেকে 6 মাস করা হয়, তাতেও যদি প্রেগনেন্সি না আসে, তখন আমরা বলি আইভিএফ যাওয়ার জন্য, অর্থাৎ ইনভিট্রো ফার্টিলাইজেশন, যাকে বাংলা কথায় টেস্ট টিউব বেবি বলা হয়। টেস্ট টিউব বেবি মানে এই নয় যে বাচ্চাটা টেস্ট টিউবেই তৈরি হচ্ছে, জাস্ট আমরা ডিমটাকে শরীরের বাইরে বের করে নিয়ে আসি, ডিমের সাথে আমরা স্পার্মটাকে মেলাই, মিলিয়ে ভ্রূণ বা এমব্রায়োটা তৈরি হয়, সেই এমব্রায়োটাকে আমরা ইউটেরাসের ভেতরে পুট করে দিই। 1 মাসে যদি একটা সাইকেলে আইভিএফ এ প্রেগনেন্সি আসার চান্স হচ্ছে 40%, অর্থাৎ 100 জনের আইভিএফ করলে 1 মাসে 40 জনের প্রেগনেন্সি আসতে পারে। কিছু ক্ষেত্রে আইভিএফ হচ্ছে প্রাথমিক ট্রিটমেন্ট, যেমন কারো টিউব ব্লক আছে, কারো কোনো মহিলার বয়স বেশি, যার ডোনার ওভাম লাগবে, অথবা কারো ক্ষেত্রে হয়তো পুরুষের শুক্রাণু সংখ্যা অত্যন্ত কম। এবার যদি দেখা যায় যে আইভিএফ এ কারো ফার্টিলাইজেশন হচ্ছে না, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু মেলানো যাচ্ছে না, তাদের ক্ষেত্রে আমরা স্পেশাল ধরনের আইভিএফ করতে বলি। এটিও এক ধরনের আইভিএফ, কিন্তু এর পোশাকি নাম ইক্সি, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। অর্থাৎ এখানে করা হয় কি, একটি শুক্রাণুকে মাইক্রোস্কোপের নিচে দেখে ডিম্বাণুর ভেতরে ইনজেকশন দিয়ে পুট করে দেওয়া হয়, এবং তারপর যে এমব্রায়ো তৈরি হয় সেটাকে ভেতরে দেওয়া হয়। কিছু ক্ষেত্রে পুরুষের হয়তো শুক্রাণু
বীর্যে আসছে না কিন্তু শুক্রাশয়ে থাকছে, শুক্রাশয় থেকে আমরা ডিরেক্টলি শুক্রাণুটা নিতে পারি, সেটাকে আমরা ইক্সি পদ্ধতির মাধ্যমে আমরা আইভিএফ করতে পারি, তারপর আমরা সেটাকে ইউটেরাসের ভেতরে দিতে পারি। তাহলে সাধারণভাবে ট্রিটমেন্ট হচ্ছে আমরা প্রথমে ওভুলেশন ইন্ডাকশন চেষ্টা করি, সেটা যদি না হয় তখন অর্থাৎ ওষুধ দিয়ে চেষ্টা করা হয়, সেটা যদি না হয় তখন আমরা আইইউআই করতে বলি, আইইউআইতে যদি সাকসেস না আসে তখন আমরা আইভিএফ করতে বলি। সাধারণভাবে এই হচ্ছে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানানোর জন্য। তো আপনারা শুনলেন এই সমস্ত বিষয়গুলো। এবার ভাবুন যে কোনো কিছু সম্পর্কে নিজে নিজেই ভেবে নেওয়ার আগে ডক্টরের সাথে কনসাল্ট করাটা কতটা জরুরি। তো ইনফার্টিলিটি নিয়ে শুধু শুধু নিজেদের মধ্যে টেনশন না বাড়িয়ে ডক্টরদের সাথে কনসাল্ট করুন আর সঠিক স্টেপ নিন। তো আমরা ধন্যবাদ জানানোর জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তো জানলাম আপনারা টিওর সাথে থাকুন, আর কখনো ভুলবেন না আমাদের সাথে থাকতে আর আমাদের পেজ লাইক করতে টিওর ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামে। থ্যাংক ইউ সো মাচ।